সো আমাদের রাইটিং ব্যাচ হচ্ছে আমাদের সিগনেচার ব্যাচ, মানে আমরা প্রথমেই রাইটিং ব্যাচ শুরু করেছিলাম এবং আহ, নিজের ব্যাচ সম্পর্কে তো নিজে বলা যায় না, তবে এটাই হচ্ছে যে আপনি যদি আহ, আমাদের সিলেবাস দেখেন যে এটার কোনো কমপ্লিটিং ব্যাচ বাংলাদেশে নাই। সো এটা একই সাথে যেমন বিসিএস ব্যাংক কভার করে আবার একাডেমিক রাইটিংও কভার করে। সো এটা হচ্ছে ওয়ানলি ওয়ান রাইটিং সলিউশন, এভরিথিং অল টুগেদার, বাট এটা অ্যাডভান্স লেভেলের কোর্স। তো যাদের গ্রামারের বেসিক ভালো না তারা অবশ্যই এটা এনরোল করবে না, কারণ এটা ইউনিভার্সিটির অনার্স লেভেল থেকে শুরু করে আইএলস পর্যন্ত কভার করে, জিআরই অবধি। ফলে যদি আপনার বেসিক ভালো হয় এবং রাইটিং ব্যাচ করতে চান তাহলে এটা করতে পারেন। অথবা যদি মনে হয় যে না আপনি লাইভে করবেন না রেকর্ডেড করবেন, তাহলে ওয়েট করেন, এই কোর্সে ভর্তি হবেন না। যদি রেকর্ডেড করতে চান তাহলে ভর্তি হবেন না, যখন রেকর্ডেড আসবে তখন এটা আসবে। আইএলস, অবশ্যই আইএলস রাইটিং এ কাজে লাগবে না কেন? আমাদের ব্যাচ থেকে অনেকেই আইএলস এ ভালো করেছে, আমাদের টেস্টিমোনিয়াল দেয়া আছে আমাদের ওয়েবসাইটে, দেখবেন। রেকর্ড ফি বেশি থাকবে কারণ রেকর্ডের ক্লাস সংখ্যা বেশি থাকবে। সো দেখেন, কিন্তু এককভাবে না বুঝিয়ে এক এক করে বা আলাদা আলাদা করে বুঝালে ভার্ব প্লুরাল হবে। যেমন একজন প্রশ্ন করেছে যে 10 years have passed, 10 years have passed since my father died। দেখেন এখানে বলা হচ্ছে একে একে 10 বছর হলো। সো 10 ইয়ার্স যদি একটা জার্নি বুঝাতো, সিঙ্গেল জার্নি, যেমন আমরা যদি বলি 10 years is a long time, তাহলে কি হতো? জাস্ট একটু খেয়াল করেন, এখানে স্লাইড ডিফারেন্স, ঠিক আছে? গ্রামারের কিছু কগনিটিভ ব্যাপার আছে যেগুলো রুল দিয়ে কখনোই হবে না, সেগুলো আপনাকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। লাইক দ্যাট, আপনি যদি 10 বুকসের কথা চিন্তা করেন, 10 বুকস আর অর হ্যাভ অ্যারাইভড, তাহলে কি 1+1+1, এভাবে 10টা আলাদা আলাদা বইকে বোঝানো হচ্ছে। তো 10টা বছরকে যখন আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, মানে ইউ আর কাউন্টিং দ্য ইয়ার্স, নট দ্য কালেকটিভ, কাউন্টিং দ্য ইয়ার্স। মানে এখানে আপনি এমফাসিস করছেন দ্য টাইমস, যে টাইমটা আসলে পাস্ট বাই হয়ে গেছে, দ্য টাইম ওয়েন বাই, যে সময় চলে গেছে সেটাকে আপনি গুনে গুনে, ওয়েন বাই, ইউ আর কাউন্টিং সেপারেটলি। সেপারেটলি, ওকে। তাহলে 3650 দিন নাকি, না বেশি তারও, এরকমই হওয়ার কথা, ডেজ। তো তার মানে হচ্ছে যদি একক সময় না বুঝিয়ে, কোনো এককভাবে না বুঝিয়ে আলাদা আলাদা করে সময়কে বোঝাতে চান যে এক এক করে 10 বছর পার হয়ে গেছে, তাহলে 10 ইয়ার্স হ্যাভ পাসড হবে এখানে। যেহেতু এই বছরগুলো একক হিসেবে ব্যবহৃত হচ্ছে না, একক বলতে কি, $20 ইজ অল হি হ্যাড, এর মানে হচ্ছে যে এই সবগুলো মিলে একটা একক বোঝাচ্ছে, একক টাকা, মানে তার কাছে এই মুহূর্তে এটার বেশি আর নাই, অর্থাৎ এটা একটা একক এন্টিটি। ধরেন 2 আওয়ার্স ইজ এনাফ টাইম। সো এইটা দেখলে ভালো করে বোঝা যাবে, 10 কিলোমিটার্স ইজ এ লং ওয়াক। বলেন তো এটা একটা হাঁটা নাকি অনেকগুলো হাঁটা? অর্থাৎ একবারে হেঁটে যাওয়ার জন্য বোঝানো হয়েছে।
এটাকে এককভাবে বোঝানো হচ্ছে। তাহলে যদি এককভাবে বুঝায়, একক পরিমাপ মানে একটা উদ্দেশ্যে এই 10 বছর, তাহলে সময় হিসেবে 10 ইয়ার্স হচ্ছে একটা লং টাইম, অ্যান্ড এটা হচ্ছে একটা একক। কি একক? যে একটা উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, সময় হিসেবে এটা একটা লং টাইম। তাহলে এককভাবে যদি বোঝানো হয়, একক হিসেবে, সিঙ্গেল স্লট হিসেবে, অর্থাৎ আমরা এটাকে বলি কালেকটিভ ইন্ডিভিজুয়ালিটি, কালেকটিভ ওয়েতে যদি বোঝানো হয় তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার হবে। যদি কালেকটিভ না হয়ে আমরা যদি আলাদা আলাদা করে বিবেচনা করি তাহলে প্লুরাল হবে। ঠিক আছে? এটার একটা উদাহরণ হচ্ছে এরকম যদি হয় যে এত বছর চলে গেছে, তাহলে চলে যাওয়া বছর হিসেব করতে গেলে আমরা 1 2 3 করে হিসাব করি। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে প্লুরাল হবে। এটা একটা ব্যতিক্রমী উদাহরণ, একজন প্রশ্ন করেছেন, এই জন্য আমি এটার উত্তর দিয়ে দিলাম। সাধারণত বইয়েতে এই রুলটা অ্যাভয়েড করা হয়। কেন করা হয়? কারণ বুঝতে যাতে অসুবিধা না হয় কারো, বাট এখানে দিয়ে দিলাম। ওকে, এখন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ, 10%, 20% অ্যান্ড আদার্স, যদি কোথাও ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন মানে কি? 20 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, ভগ্নাংশ, ভগ্নাংশ যদি থাকে এর পরে নাউন অনুযায়ী ভার্বটা হবে। অর্থাৎ এখানে রুলটা হচ্ছে ফলো দ্য প্রক্সিমিটি। পরের নাউন অনুযায়ী হওয়া মানে কি? ফলো দ্য প্রক্সিমিটি, অর্থাৎ এখানে হেডড অনুযায়ী হবে না, ফলো দ্য প্রক্সিমিটি। তাহলে আমরা 2 ধরনের রুলই দেখতে পাবো, একটা হচ্ছে যে এরর অফ প্রক্সিমিটি অ্যান্ড ফলো দ্য প্রক্সিমিটি, এর বাইরে কোনো রুল নাই। সো দেখেন হাফ অফ দ্য রাইস, তাহলে হাফ অফ এর পরে কি আছে? হাফ কি ভগ্নাংশ না? অর্ধেক। রাইস, রাইস সিঙ্গুলার না প্লুরাল? ম্যাঙ্গো সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ভগ্নাংশের পরে যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। 50% অফ দ্য বাজেট হ্যাজ বিন স্পেন্ট, তাহলে দেখেন বাজেট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার। 50% অফ দ্য ওয়ার্কার্স, দেখেন এখানে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ওকে, সো এখানে যে রুলটা দেওয়া হয়েছে সেই রুলটার নাম হচ্ছে ফলো দ্য প্রক্সিমিটি রুল। অল দ্য ফলো দ্য প্রক্সিমিটি রুল। ফলো দ্য প্রক্সিমিটি মানে কি? ফলো দ্য প্রক্সিমিটি মানে হচ্ছে ভার্বের কাছে যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। সাধারণত আমরা অন অব্দির ক্ষেত্রে কি দেখেছিলাম? অন অব্দির ক্ষেত্রে আমরা দেখেছিলাম অন অনুযায়ী ভার্বটা হচ্ছিল, রাইট? মনে আছে? অন অব্দি অনুযায়ী কি হচ্ছিল? যে অন অফ দি স্টুডেন্টস হ্যাজ কাম, এখানে ভার্বটা হয়েছে কি অনুযায়ী? ওয়ান অনুযায়ী, রাইট? কিন্তু 50% অফ দ্য ওয়ার্কার্স, এখানে 50% অনুযায়ী হচ্ছে না, অর্থাৎ এইটা হচ্ছে নিয়মের ব্যত্যয়। আমরা প্রথমে যে নিয়মটা দেখেছি সেই নিয়মটা হচ্ছে সব সময় হেডর অনুযায়ী হবে, কিন্তু ইংরেজিতে কিছু ডিটারমিনার আছে, কোয়ান্টিফায়ার আছে, যেগুলো এই নিয়ম মেনে চলে না, অর্থাৎ তারা উল্টা নিয়ম মেনে চলবে। ফলো দ্য প্রক্সিমিটি মানে ভার্বের কাছে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ফলো দ্য প্রক্সিমিটি, দেখেন এগুলো প্র্যাকটিস ছাড়া আপনি জীবনেও মনে রাখতে পারবেন না। বাট আমি যেভাবে বলছি, 2টা ক্যাটাগরিতে বিভক্ত হবে, একটা হচ্ছে এরর অফ প্রক্সিমিটি আর একটা হচ্ছে ফলো দ্য প্রক্সিমিটি, অর্থাৎ কোনটা প্রক্সিমিটি অনুযায়ী হবে, কোনটা কাছাকাছি থাকার কারণে হবে। সেটা হচ্ছে ফ্র্যাকশন, পার্সেন্টেজ এবং কিছু কোয়ান্টিফায়ার আছে, যে কোয়ান্টিফায়ারগুলো, কোয়ান্টিফায়ার কারা? যারা সংখ্যা বুঝায়। এখন কোয়ান্টিফায়ার কি সেটা আমি আগের শিটে দিয়ে রেখেছি ডিটারমিনারের অংশে। সো লুক এট দিস, মোস্ট অফ, সাম অফ, অল অফ, হাফ অফ, এ লট অফ, এদের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব হবে সিঙ্গুলার অর সিঙ্গুলার নাউন। এরপরে সিঙ্গুলার নাউন বসে না, সবসময় প্লুরাল নাউন বসে যদি কাউন্টেবল নাউন হয়। তাহলে এদের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। মোস্ট অফ দি ওয়ার্ক, দেখেন ওয়ার্ক,
সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, ওয়ার্কের প্লুরাল আছে একটা। ওয়ার্কের প্লুরাল কি বলেন তো? শীট কেউ পড়ে নাই, আমি লিখে দিয়েছি। ওয়ার্কের প্লুরাল কি? ওয়ার্ক শব্দটা প্লুরাল কি? আরেকটা আছে ওয়ার্ডস। তখন কিন্তু অর্থ বদল ঘটবে, রাইট? ওয়ার্ককে প্লুরাল করলে কি হয়? ওয়ার্ডস হয়। ওয়ার্ডস মানে হচ্ছে শিল্পকর্ম, ঠিক আছে? তখন আর অর্থ একই থাকবে না। কিন্তু ওয়ার্ক হচ্ছে নর্মালি আনকাউন্টেবল নাউন, জব হচ্ছে কাউন্টেবল নাউন, রাইট? জবস। সো মোস্ট অফ এর পরে যদি আমরা প্লুরাল নাউন পাই তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। সো এই নিয়মটা মনে রাখতে হবে যে এগুলোর পরে কি থাকলে কি হবে। এটা পড়ে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। লটস অফ, হিপস অফ, প্লেন্টি অফ, টু থার্ডস অফ, এরপরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন পুরোটা লিখে দেয়, না হলে আবার এটা আবার কি? যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে, যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। এ গ্রেট ডিল অফ এর পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। মানে এ গ্রেট ডিল অফ এমনিতে আনকাউন্টেবল নাউনের আগেই বসে, আর কোথাও বসে না। এটা কোথায় পাবো? এটা আগের শিটে আছে, ডিটারমিনারের শিটে, আমি একটু পরে পড়াচ্ছি। নান অফ এর পরে যদি নন কাউন্টেবল নাউন থাকে বা আনকাউন্টেবল নাউন, আন লিখে দিই, তাহলে কি হবে? তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এগুলোর নিয়মটা কি? একটাই নিয়ম, ফলো দ্য প্রক্সিমিটি, অর্থাৎ ভার্বের কাছে যেটা থাকবে সেটাই হবে। তাহলে নান অফ দ্য ইনফরমেশন ইজ রিলায়েবল, দেখেন শেষে কি আছে? ভার্বের কাছে আছে ইনফরমেশন, তাহলে ভার্বটা কোন অনুযায়ী হবে? দ্য ইনফরমেশন অনুযায়ী। এই জন্য এটার নাম হচ্ছে ফলো দ্য প্রক্সিমিটি। ওকে, ইজিলি মনে রাখা যাবে যদি প্র্যাকটিস করেন। তাহলে নান অফ দির পরে যদি, নান অফ এর পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে? এক্ষেত্রে সিঙ্গুলারও ব্যবহার করা যায়, কিন্তু আমরা প্লুরাল ব্যবহার করব যদি প্লুরাল নাউন থাকে। ঠিক আছে? চাইলে আমরা সিঙ্গুলারও ব্যবহার করতে পারি, কিন্তু প্লুরাল ব্যবহার করাই শ্রেয়। কেন ব্যবহার করতে পারি? কারণ ইংরেজিতে এভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ নানবের পরে যাই থাকুক না কেন ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু প্লুরালও ব্যবহার করা যায়, যেমন নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কাম। আপনি যদি লেখেন নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ কাম, তাও কোনো অসুবিধা নাই। এখানে কিন্তু আমি দুটাই বলেছি, যে প্লুরাল লিখলে অসুবিধা নাই, সিঙ্গুলার লিখলে অসুবিধা না হয়। এখানে বোঝাচ্ছে কি করতে হবে, প্র্যাকটিস করাটা জরুরি। নো, নো এর সাথে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। যদি সিঙ্গুলার নাউন থাকে ভার্ব হবে সিঙ্গুলার। নো এর পরে যদি প্লুরাল নাউন থাকে ভার্ব হবে প্লুরাল। আপনার প্র্যাকটিসের জন্য আমরা এমসিকিউ প্রোভাইড করব কালকে অথবা পরশুর মধ্যে, আমরা দিয়ে দিব এমসিকিউ, ঠিক আছে? মানে জব সলিউশনে যতগুলো আছে। আরেকটা হচ্ছে আপনারা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বই প্র্যাকটিস করতে পারেন। এখানে যথেষ্ট এক্সাম্পল দেওয়া আছে, এবং পুরা বইয়ে যত রুল আছে, মানে বিভিন্ন বইয়ে সবকিছু এটার ভেতরে দেওয়া আছে, মানে আমাদের শিটে, ঠিক আছে? সো আমরা যেটা করবো, আমরা এমসিকিউটা সরাসরি বইয়ে না দিয়ে বইয়ে এমসিকিউ এর যে এক্সাম্পল গুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি। মানে চাকরিতে সরাসরি যেগুলো পড়বে ওগুলো এইখানে দেয়া থাকবে, মানে আলাদা করে আমরা আর ইয়া করবো না, যেহেতু বইয়ের পাতা বেড়ে যাবে তাইলে। সো আমরা এমসিকিউ দিব ওয়েবসাইটে, আপনারা ওয়েবসাইটে টেস্ট করতে পারবেন। কাল পরশুর মধ্যে আপনাকে দিয়ে দেওয়া হবে, অলরেডি আপডেট করা হয়েছে। ওকে, সো এইটা পড়লেই ইউর ডান। এর বাইরে পরীক্ষাতে কোনো কোশ্চেন আসে না, এই অংশটার বাইরে। দেন আছে অন অফ দি। অন অফ দি আমি একটু আগেই পড়লাম। অন অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে ভার্ব হবে সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। অন অফ এর পরে নাউন থাকবে কি? প্লুরাল নাউন, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এটা কঠিন জায়গা, কারণ অন অফে হেড অর ওয়ানকে বিবেচনা করা হয়, যার কারণে সিঙ্গুলার ভার্ব থাকে। আর ইউ ক্লিয়ার? এখানে তো আমরা দেখেছি অন অফ মাই ফ্রেন্ডস ইজ ইন দ্য হসপিটাল। এক্ষেত্রে আমরা ওয়ানকে যেহেতু হেড অর বিবেচনা করি, আমরা না, ইংরেজরা বিবেচনা করে, তাই
এখানে ভার্বটা সিঙ্গুলার হয়। এখন এখানে আমাদের হাতে কিছু নাই, যে জিনিসটা করতে হবে সেটা আমাদেরকে বুঝে বুঝে আনসার করতে হবে। ওয়ান অফের পরে যদি প্লুরাল নাউন থাকে এবং নাউনের পরে যদি হু বা দ্যাট থাকে, তাহলে ভার্বটা হবে প্লুরাল। কার ভার্বটা প্লুরাল হবে? হু বা দ্যাটের ভার্বটা প্লুরাল হবে। যেমন হি ইজ অন অফ দোজ হু ইনসিস্ট অন সাইলেন্স। দেখেন এখানে ইনসিস্ট ভার্বটা আমরা কি করেছি, এই যে প্রথমেই আমরা যেটা করলাম আর কি, বলা হয়েছে অনপের পরে যদি প্লুরাল নাউন থাকে এবং তারপরে হু বা দ্যাট থাকে, তাহলে হু বা দ্যাটের যে ভার্বটা হবে সেই ভার্বটা কি হবে? প্লুরাল হবে আর কি। আমরা একটু আগেই দেখলাম, একদম প্রথম যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি, দেখেন অন অফ মাই ফ্রেন্ডস এর পরে কি আছে? হু। তো হু এর পরে যে ভার্বটা হবে সেটা কিন্তু প্লুরাল ভার্ব হবে, সিঙ্গুলার হবে না। এম আই ক্লিয়ার? তাহলে আপনাদের প্রধান কাজ কি? এই যে এখানে একটা বক্স দেয়া হয়েছে, এই বক্সটা পড়ে ফেলা। সর্বাধিক প্রশ্ন হবে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে এই বক্সের ভেতর থেকে, আরেকটা হচ্ছে এই যে এর অফ প্রক্সিমিটি এবং ফলো দ্য প্রক্সিমিটি, এই দুইটা রুল থেকে, ই এবং এফ থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে এবং প্রত্যেক পরীক্ষাতে নর্মালি এখান থেকে একটা কমন পড়বে। আর ইউ ক্লিয়ার? ওকে, অনেকেই ঘুমায় গেছে। আজকের টপিক ঘুমানোর মতোই, কিন্তু কিছু করার নেই, ইউ হ্যাভ টু রিড দ্যাম। নাম্বার 2 আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিটারমিনার। দেখেন আমরা এত সময় যা যা পড়েছি ওইটা আর এটা একই জিনিস। ডিটারমিনার হচ্ছে যে নাউনের পূর্বে যে সকল শব্দ ব্যবহৃত হয়ে নাউনকে নির্দেশ করে, তাদেরকে ইংরেজিতে বলে ডিটারমিনার। ঠিক আছে? এর মধ্যে 4 ধরনের ডিটারমিনার ইংরেজিতে রয়েছে, যেটা ইন্টারমিডিয়েটে সংযুক্ত করা হয়েছে ইন্টারমিডিয়েটের সিলেবাসে। 1 নম্বর হচ্ছে আর্টিকেল, 2 নম্বরে হচ্ছে পজেসিভ, 3 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, 4 নম্বরে আছে কোয়ান্টিফায়ার। তো আমরা এই দুইটাকে রিজার্ভে রাখবো। কি করবো? এই দুটাকে আমরা এখন শিখবো না। এই দুটাকে আমরা কি করবো না? শিখবো না, কারণ এটা আমরা প্রোনাউন ক্লাসে শিখবো। এটা প্রোনাউনের ভেতরে আছে। আমাদের আছে আর্টিকেল, আর্টিকেলের উপর আমাদের আলাদা ক্লাস হবে। তাহলে আমাদের শিখতে হবে কি? দ্য কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স গুলো কি করে? কোয়ান্টিটি প্রকাশ করে। কোয়ান্টিটি মানে কি? সংখ্যা। কত সংখ্যায় আছে, পরিমাণ বা সংখ্যা। একটা হচ্ছে সংখ্যায় বলতে পারে অথবা সংখ্যা ছাড়াও বলতে পারে। কিরকম? যেমন পানির ক্ষেত্রে তো আমরা সংখ্যা মাপতে পারবো না, তাহলে ওটা পরিমাণ বোঝাবে, রাইট? তাহলে কোয়ান্টিফায়ার হচ্ছে পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে। কাউন্টেবলের ক্ষেত্রে সংখ্যা নির্দেশ করে, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে পরিমাণ নির্দেশ করে। ঠিক আছে? এখন আমরা দেখব যে এইগুলো কোথায় ব্যবহৃত হয়। মেনি মানে কি? মেনি শব্দের অর্থ কি? অনেক। মেনি ব্যবহৃত হচ্ছে কাউন্টেবল নাউন, সিঙ্গুলার বা প্লুরাল। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। ঠিক আছে? প্লুরাল কাউন্টেবল নাউন। পিএল মানে হচ্ছে প্লুরাল, এসজি মানে সিঙ্গুলার। ওকে, সো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে মেনি বসে। যদি সিঙ্গুলারের আগে বসান তাহলে মেনি এ বসবে। হ্যাঁ, মেনি এ, এসজি মানে সিঙ্গুলার। তাহলে মেনি মানেও হচ্ছে অনেক, মাছ মানেও হচ্ছে অনেক। মেনি মানে কি? অনেক। মাছ মানে অনেক। তাহলে মেনি বসে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, মেনি এ বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে। ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, এটার একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে লিটল, এ লিটল, অনলি এ লিটল। অর্থাৎ ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে, লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে, এ ফিউ বসে কাউন্টেবল, এ লিটল আনকাউন্টেবল। এটা আপনাকে পড়লেই আপনি জেনে যাবেন, কঠিন কিছু না। অর্থাৎ এই দুটার অর্থ একই, কিন্তু দুই নাউনের ক্ষেত্রে দুই রকম। তাহলে অনেক পানি ইংরেজি কি? মাচ ওয়াটার। কিন্তু অনেক লোক ইংরেজি কি? মেনি পিপল। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? একই জিনিস। তাহলে ফিউ অল্প বন্ধু, কম বন্ধু আছে, ফিউ ফ্রেন্ডস। অল্প পানি, লিটল ওয়াটার। অর্থাৎ একই জিনিস, আপনি আনকাউন্টেবলের ক্ষেত্রে লিটল বসবে, কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ বসবে। এখন কিছু কিছু আছে যেটা দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন এ লট অফ পিপল, এ লট অফ ওয়াটার।
অর্থাৎ এটা কাউন্টেবলও ব্যবহার করা যাবে, আনকাউন্টেবলও ব্যবহার করা যাবে। এ লার্জ নাম্বার অফ, তো নাম্বার মানে কি? নাম্বার মানে কি? সংখ্যা। সংখ্যা কার আগে ব্যবহৃত হতে পারে? কাউন্টেবল না আনকাউন্টেবল? সংখ্যা মানে কি? যেটা গোনা যায়, অবশ্যই কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হবে। তাহলে আমাদের নাউনটা আগে জানতে হবে, কিন্তু কাউন্টেবল না আনকাউন্টেবল এটা না জানলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, রাইট? সবই তো নিচে লেখা আছে কে কি অর্থ দেয়, রাইট? আমার কাছে এখন জিজ্ঞেস করলে তো হবে না। শীটটা তো আজকের আগে দিয়ে দিয়েছি, শীটে সবই দেয়া আছে। পড়ানোর আগে তো বলা যাবে না এটার অর্থ কি। এ লার্জ অর স্মল অ্যামাউন্ট অফ, তাহলে অ্যামাউন্ট মানে কি? পরিমাণ। পরিমাণ কার আগে বসে? আনকাউন্টেবল নাউনের আগে, রাইট? তাহলে যে জিনিস গোনা যায় না সেটার অ্যামাউন্ট হয়, যে জিনিস গোনা যায় তার নাম্বার হয়। তাহলে এ লার্জ নাম্বার অফ পিপল অর এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, বাট এ স্মল অ্যামাউন্ট অফ মিল্ক, এ গ্রেট ডিল অফ অর আ প্লেন্টি অফ। প্লেন্টি শব্দটা প্রচুর ব্যবহৃত হয় ইংরেজিতে। প্লেন্টি, প্লেন্টি অফ পিপল গ্যাদার দেয়ার, সো প্লেন্টি। প্লেন্টি মানেই প্রচুর, ঠিক আছে? প্রচুর সংখ্যক লোক হাজির হলো, প্রচুর। এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হবে। আর ফিউ লেস, এগুলো হচ্ছে এই ফিউয়ারেরই আরেকটা ফর্ম। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল, লেস, লিস্ট, ঠিক আছে? মাচ, মোর, মোস্ট, রাইট? মাচ, মোর, মোস্ট, মেনি, মোর, মোস্ট। এটা তো জানেন নাকি যে মাচের এবং মেনির কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ একই। মেনি, মাচ একই জিনিস, অর্থাৎ এই দুইটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ একই। মেনি, মোর, মোস্ট, মাচ, মোর, মোস্ট। ওকে, অর্থাৎ দুইটা তাহলে মোর মোস্ট তো সবগুলোর আগে বসবে। ইট ইজ অল অ্যাবাউট কমন সেন্স। সো নাও, নো, নো ভার্সেস নট ভার্সেস নান, আমরা এই তিনটা শিখবো। তিনটাই ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা দেখি যে কোনটা ডিটারমিনার এবং কোনটা হচ্ছে অ্যাডভার্ব, কোনটা হচ্ছে প্রোনাউন। ওকে, সো নো হচ্ছে আই হ্যাভ নো ফ্রেন্ডস। তাহলে যদি কেউ বলে যে নো কোন পার্ট অফ স্পিচ? নো কোন পার্ট অফ স্পিচ? নাউনের আগে কে বসতে পারে? নাউনের আগে বসতে পারে অ্যাডজেক্টিভ। সো আপনাকে কেউ যদি ডিটারমিনার অপশনে না থাকে এবং কেউ যদি জিজ্ঞাসা করে যে নো কোন পার্ট অফ স্পিচ, নো কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে একমাত্র অ্যাডজেক্টিভ বসতে পারে, রাইট? এই জন্য নো তাহলে কার আগে ব্যবহৃত হয়? নাউনের আগে। নো নাউনের আগে বসে। আর নট কোথায় ব্যবহৃত হবে? নো এবং নটের মধ্যে ডিফারেন্স কি? দেখেন, আই ডিড নট গো দেয়ার, দেখেন তো নট কোথায় বসেছে? বেসিক প্রিন্সিপাল, নট কোথায় বসেছে? ভার্বের মাঝখানে, রাইট? অর্থাৎ ভার্বের আগে। তো ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। বুঝাতে পেরেছি? তাহলে নট হচ্ছে অ্যাডভার্ব, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নান হচ্ছে প্রোনাউন। একই অর্থ। নান মানে কেউ না বা কিছু না,
নাথিং এর মতো আর কি। নান মানে কেউ না, নট মানে না, নো মানেও না। কিন্তু নো বসবে নাউনের আগে, নট বসবে অ্যাডজেক্টিভ বা ভার্বের আগে। দেখেন, হি ইজ নট গুড। গুড কোন পার্ট অফ স্পিচ? খেয়াল করেন, গুড কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসে? ওই যে ওই দিন ক্লাস করে নাই যারা, আজকে কিছুই বুঝবে না। ওই যে পার্ট অফ স্পিচের গল্প মনে আছে, যে গুডকে কে মডিফাই করতে পারে? নাউন নাকি? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে ইংরেজিতে একমাত্র কে? অ্যাডভার্ব। তাহলে এর আগে নট বসবে। বোঝা গেছে? বাট দেখেন, আই হ্যাভ নো ফ্রেন্ড, ফ্রেন্ড কোন পার্ট অফ স্পিচ? নাউন। তাহলে নাউনের আগে কি বসতে পারে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, রাইট? এই জন্য নো বসেছে। এবং মনে রাখতে হবে যে নো এর পরে সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনের নাউনই ব্যবহার করা যায়। তাহলে আই হ্যাভ নো ফ্রেন্ড অথবা আই হ্যাভ নো ফ্রেন্ডস, বোথ আর কারেক্ট। অর্থাৎ নোটার পরে নো যদি ডিটারমিনার হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, নো এর পরে সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন দুটাই ব্যবহার করা যাবে। আমি কি বোঝাতে পেরেছি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে নো এর পরে আমরা কি লিখতে পারবো? আই হ্যাভ নো ফ্রেন্ডস অথবা আই হ্যাভ নো ফ্রেন্ড। দেন ফিউ, এ ফিউ, দি ফিউ, লিটল, এ লিটল, দি লিটল, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে ফিউ, এ ফিউ এবং দি ফিউ কোথায় ব্যবহৃত হবে? কাউন্টেবল নাউনের সাথে। লিটল, এ লিটল, দি লিটল কোথায় ব্যবহৃত হবে? আনকাউন্টেবল নাউনের সাথে। একই জিনিস, একই অর্থ, নেই বললেই চলে। ঠিক আছে, একই অর্থ, কিন্তু ব্যবহৃত হবে আলাদা আলাদা জায়গায়। ফিউ, এ ফিউ এবং দি ফিউ বসবে কাউন্টেবল নাউন প্লুরালের সাথে, এবং লিটল, এ লিটল, দি লিটল বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। এগুলোর অর্থ কি? ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে বা অল্প, এ ফিউ মানে কয়েকটি, দি ফিউ মানে যতটুকু ছিল ততটুকু, লিটল মানেও তাই, নেই বললেই চলে, এ লিটল মানে কিছু বা একটু, দ্য লিটল মানে যতটুকু ছিল ততটুকু বা সবটুকু। এখন একটু খেয়াল করতে হবে যে দেখেন, ফিউ এবং এ ফিউ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ফিউ, এ ফিউ এবং লিটল, এ লিটল। ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল এর মধ্যে ডিফারেন্স কি? একটা গল্পে আমরা দেখব। ধরেন আমরা একটু দেখি, বিখ্যাত একটা গল্প আছে ইংরেজিতে। গল্পে দুজন মানুষ আছে। কয়জন মানুষ? দুইজন মানুষ। ফিউ এবং এ ফিউ মূলত নির্ভর করে আমাদের পার্সপেক্টিভের উপরে। কিসের উপরে? আমাদের দর্শনের উপরে, যে আমরা জীবনকে কিভাবে দেখছি বা কোন একটা বিষয়কে আমরা কিভাবে দেখছি। ফিউ, এ ফিউ কিসের উপর নির্ভর করবে? দর্শনের উপরে। এই প্রথম মনে হয় যে গ্রামারে একটা দর্শন কাজ করতে পারে। দুইজন ব্যক্তি আছে এবং দুইজন মানুষকে আমরা আধা কাপ করে সুখ দিলাম। কি দিলাম? সুখ। আধা কাপ করে সুখ দিলাম, হ্যাপিনেস। একজন বলল হাউ স্যাড, আই হ্যাভ লিটল হ্যাপিনেস। কি ব্যবহার করছে ও? লিটল। আরেকজন বলল হাউ ওয়ান্ডারফুল, আই হ্যাভ আ লিটল হ্যাপিনেস, লুক এট দিস। এই ছবিটা একটু ভালো করে দেখেন। দুজনের কাছে একই সুখ আছে, অর্থাৎ দুজনের কাছে হাফ হাফ সুখ আছে। একজন এটাতে খুশি, আর একজন এটাতে দুঃখ ভারাক্রান্ত, রাইট? এই যে দেখেন, স্যাড, আকাশ থেকে বৃষ্টি পড়ছে,
আর এদিকে সূর্য উদিত হয়েছে মানে আনন্দের মুহূর্তে বোঝাচ্ছে। আর মুখ দেখলে তো বোঝা যাচ্ছে নাকি যে কে হ্যাপি কে স্যাড। তার মানে হচ্ছে যে আমরা যদি কোনো বিষয়ে পজিটিভ থাকি তাহলে তখন এ লিটল এবং এ ফিউ বসবে। আর যদি ওই বিষয় সম্পর্কে আমরা নেগেটিভ হই তাহলে লিটল এবং ফিউ বসবে। তো ধরেন আপনার বন্ধু আছে 2 জন। কয়জন বন্ধু আপনার? 2 জন। আপনি বললেন যে আমার বন্ধু নেই বললেই চলে। তার মানে কি আপনি পজিটিভ না নেগেটিভ এ ব্যাপারে বলেন? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার অল্প কিছু বন্ধু আছে। বললেন আপনি পজিটিভ। দেখেন আমি নেগেটিভ কিছু ব্যবহার করি নাই। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, আ ফিউ ফ্রেন্ডস। অর্থাৎ ফিউ এ ফিউ এবং লিটল এ লিটল নির্ভর করবে আমাদের পার্সপেক্টিভের উপরে। আমরা ব্যাপারটাকে নেগেটিভলি দেখছি নাকি পজিটিভলি দেখছি। আর উই হ্যাপি উইথ দ্যাট অর আর উই স্যাড। এখন পরীক্ষায় বলতে পারেন যে তাহলে পরীক্ষায় আমরা আনসার করব কি করে? হ্যাঁ, পরীক্ষাতে এরকম শব্দ দেয়া থাকবে, যেমন হাউ স্যাড, এখানে শব্দটা কি আছে? স্যাড। স্যাড কি পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ। তার মানে লিটল কি বোঝাচ্ছে? তার মানে এই বাক্যটা নেগেটিভ বোঝাচ্ছে, রাইট? তাহলে লিটল বসবে। তারপর আছে কি হাউ ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? দেখেন এটা সুখের প্রতীক। তাহলে ভার্বটা কি হবে? সরি, তাহলে অ্যাডজেক্টিভটা কি হবে? আ লিটল অর আ ফিউ। তাহলে দর্শনের উপর নির্ভর করছে লিটল বসবে নাকি এ লিটল বসবে। তাহলে লিটল এবং এ লিটলের অর্থ কিন্তু একই, কিন্তু একটা পজিটিভ বোঝায় আর একটা হচ্ছে নেগেটিভ বোঝায়। যেমন 2 জন মানুষের কাপে একই পরিমাণ সুখ, সেই সুখটা কতটুকু? আধা কাপ। কিন্তু দেখুন, প্রথম জন বলল আই হ্যাভ লিটল হ্যাপিনেস। সে দেখছে তা কাপের খালি অংশটা। তার নজর কোথায়? এই যে কাপের খালি অংশের দিকে। তার মনে হচ্ছে সুখ নেই বললেই চলে, সে দুঃখী। এই জন্য সে ব্যবহার করেছে কি? লিটল হ্যাপিনেস। ওয়াও, তাই না? দ্বিতীয় জন বলল এটা হচ্ছে একটা গল্প ছিল না, একজন একজনের একটা জামা ছিল, এরকম একটা গল্প আছে না, একজন কৃষকের, সম্ভবত 4-5-এ ছিল। বনের ভেতরে একটা কৃষকের একটা মাত্র জামা ছিল, কি যেন নাম ভুলে গেছি, দুঃখী মিয়া বা এরকম কিছু একটা ছিল। কোন ক্লাসে ছিল এটা? গল্পটার নাম কি? সুখী মানুষ, রাইট রাইট রাইট। গল্পের নাম ছিল সুখী মানুষ। ওই সুখী মানুষের গল্পটা হচ্ছে এ লিটল এবং এ ফিউ এর গল্প। অর্থাৎ ওর যেটা আছে ওটা নিয়ে হ্যাপি। ওকে। দ্বিতীয় জন বললো আই হ্যাভ এ লিটল হ্যাপিনেস। সে দেখছে কাপের ভরা অংশটা, অর্থাৎ তার নজর কোন দিকে? ভরা অংশটার দিকে। তার মনে হচ্ছে সুখ তো আছেই, কিছু সুখ তো আছেই। সে কৃতজ্ঞ ও আনন্দিত, যার কারণে সে এ লিটল ব্যবহার করেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? যে সামান্য আপনি একটা ডিটারমিনার পরিবর্তন করবেন, বাক্যের অর্থ পুরো পাল্টে যাবে। আর ক্লিয়ার? এবার আরেকটা নিয়ম বলি। যদি কোথাও অনলি থাকে, কোনো জায়গাতে যদি অনলি থাকে, তাহলে অনলির পরে সবসময় এ ফিউ অথবা এ লিটল বসে। অনলির পরে সবসময় কি বসে? এ লিটল এবং এ ফিউ তো সেম। এ লিটল এবং এ ফিউ সেম, কিন্তু এ লিটল বসে কোথায়? আনকাউন্টেবল নাউনের আগে। আর
এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে, আর এ ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে, রাইট? অর্থাৎ দুই ধরনের নাউনের আগে বসবে, এটাই তো আমাদের মূল গ্রামার। এই যে বলা হচ্ছে এ ফিউ প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসবে, আর লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসবে। অর্থাৎ লিটল, এ লিটল, দি লিটল তিনটাই। তো দি লিটল কখন হবে? যদি ওর পরে কোনো মডিফাইং ফ্রেজ থাকে, অর্থাৎ লিটলের পরে যদি কোনো মডিফায়ার থাকে, অর্থাৎ ক্লজ থাকে অথবা অফ থাকে। মডিফায়ার আছে না, দেখেন এখানে, আই উইল গিভ ইউ লিটল মানি দ্যাট আই সেভড। দেখেন মানিকে মডিফাই করা হয়েছে না দ্যাট আই সেভ দ্বারা? মডিফাই মানে কি, ওর পরে যদি একটা ক্লজ থাকে, অর্থাৎ নাউনের পরে যদি একটা ক্লজ বা মডিফায়ার থাকে, তাহলে তখন লিটলের আগে কি ব্যবহার করতে হবে? দি ব্যবহার করতে হবে। একদম ইজি। লিটল বা ফিউ এর আগে ধরেন আই গেভ হিম দ্য ফিউ বুকস দ্যাট আই হ্যাড। তাহলে আপনি বুকসে কি কি করেছেন? দ্যাট আই হ্যাড দ্বারা মডিফাই করেছেন, রাইট? দ্যাট আই হ্যাড দ্বারা মডিফাই করেছেন। এই জন্য বুকের আগে যে ফিউ বসেছে তার আগে দি বসাতে হবে। কারণ এটাই নিয়ম যে যদি কোনো নাউনকে পোস্ট মডিফাই করা হয় তার আগে আর্টিকেল দি বসে। এটা আমাদের আগামী ক্লাসে আসবে। সো আগামী ক্লাসে আমরা এ এন্ড দি নিয়ে মূলত আলোচনা করব, এবং ওই ক্লাসটা কোয়াইট বোরিং, কারণ এগুলো টেকনিক্যাল সাবজেক্ট। মানে এখানে মজার চেয়ে বেশি আহ মূল জিনিসটা জানাটাই জরুরি। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। বাকি অংশগুলো নিয়ে আমি এই উপরের ঘরটাতে আলোচনা করেছি, কে কোথায় ব্যবহৃত হবে, মেনি, মাছ ইত্যাদি নিয়ে। এটা নিচে দেয়া আছে, আপনি জাস্ট পড়ে নিলেই হয়ে যাবে। অল ডান। সো নাউন সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে সেখানে তিন ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে নাম্বার থেকে আসবে, একটা হচ্ছে নাম্বার থেকে যদি আসে ডিটারমিনার থেকে আসবে, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসবে। জি, আপনাদের শিটগুলো থাকবে, শিটের চেয়ে একটু বেশি কিছু থাকবে বইগুলোতে।